এবং প্রিয় দেশবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়। সেই অভ্যুত্থানের সময়কালে আমরা দেখেছি আবু সাইদকে দিয়ে শুরু, এরপরে হাজারের উপরে মানুষকে নির্বিচারে গুলি করে, পুড়িয়ে, পিটিয়ে, জখম করে, গুম করে নানাভাবে মানুষকে হত্যা করা হয়েছে। একটা মানবতা বিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার সাংগঠনটা সংগঠিত করেছিল। শুধু তাই নয়, সে 2009-এ তাদের ক্ষমতায় আসার পর থেকে নিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক মাত্রায় জুলুম, নিপীড়ন, আয়না ঘরে গুম করে রাখা, মানুষকে খুন করা, গুম করা, হেন কোনো মানবতা বিরোধী অপরাধ নাই, হেন কোনো গণহত্যার অপরাধ নাই যেগুলো আওয়ামী লীগ, তাদের শেখ হাসিনা এবং তার সাংগপাঙ্গরা বাংলাদেশে সংগঠিত করে নাই। আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা বারংবার এই 24-এর অভ্যুত্থান সহকারে পূর্বেকার সময়গুলোতে বাংলাদেশে সংগঠিত হাসিনা এবং তার বাহিনী দ্বারা সংগঠিত মানবতা বিরোধী গণহত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি। সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম। সাংবাদিক বন্ধুগণ, আজকে আমি ট্রাইব্যুনাল 2-এ একটি সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আমি নিজে থেকে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে মিরপুর 10-এ 19শে জুলাই আকরাম খান রাব্বি নামে 28 বছর বয়সী একজন যুবক, আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় এবং তারই আপন, তারা খালাতো এবং মামাতো ভাই মেহেরুন নেসা তানহা 5 আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের খবর শুনে বাড়িতে এসেছিলেন, মিরপুর 13-তে তাদের বাড়ি, ওই একই বাড়িতে এই খালাতো এবং মামাতো ভাই রাব্বি এবং তানহা তারা বসবাস করতেন। রাব্বি 19 তারিখে তাকে শহীদ করা হলো এবং 5 তারিখে গুলি করে তানহাকেও শহীদ করা হলো। তানহার বাবা মোশাররফ হোসেন এবং আকরাম খান রাব্বির বাবা ফারুক, তারা দুজনই আজকে এখানে সাক্ষ্য উপস্থাপন করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের সাক্ষ্য গ্রহণ পর্বগুলো দেখেছি। তারা এখনও পর্যন্ত তাদের শোক তারা ভুলতে পারছেন না। ফারুক হোসেন চাচা তিনি কান্না করে ফেলেছেন সাক্ষী দিতে গিয়ে, যে মোশাররফ চাচা আছেন তানহার বাবা, তার চোখের দিকে তাকানো যায় না। কত শহীদকে কত নির্বিচারে তারা খুন করেছে। আমি ভিডিওতে দেখলাম, ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো, সেই ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো, শুধুমাত্র মাংস কিছু আটকে আছে, এইরকম অবস্থায় তার শরীরে গুলির চিহ্ন, তাকে গুলি করা হয়েছে, অসংখ্য মানুষের সামনে গুলি করা হয়েছে এবং এই সব কিছু করতো শেখ হাসিনা এবং তাদের সারা দেশে এইগুলোকে কোঅর্ডিনেট করতো ওবায়দুল কাদের। এইসব নরপিশাচরা বাংলাদেশকে যে নরকের খাদে নিয়ে গিয়েছিল, সেই নরকের খাত থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন, সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন, সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা। এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা হয়েছিল 14, 15 এবং 16 তারিখ, 17 তারিখে যে সহিংসতাগুলো হয়েছিল, আমি গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত যে সহিংসতাগুলো আমি দেখেছিলাম, সেসব সহিংসতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আইসিটির অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 32/25 যে এখানে মামলাটি চলমান রয়েছে, সে মামলায় আমার সাক্ষ্য দেওয়ার কথা। একই সাথে 2021 সালে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়, সেই গণহত্যায় আইসিটিতে মামলা নাম্বার 31/25, এই দুটি মামলায় আমার এখানে সাক্ষ্য প্রদান করার কথা রয়েছে। সেই মামলাগুলোতে আমি কবে নাগাদ সাক্ষ্য প্রদান করতে পারবো সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যও আমি আজকে এসেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য এই মামলা দুটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা এবং 2021 সালে মোদি যখন বাংলাদেশে এলেন তার বিরোধিতা করতে গিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে শেখ হাসিনার বাহিনী যে গণহত্যা চালায় ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ অন্যান্য জায়গাগুলোতে, সেই মামলায় আমার সাক্ষ্য প্রদানের কথা রয়েছে। আমি সেই বিষয়গুলোতে সাক্ষ্য প্রদান করব সামনের দিনে, সেটা খোঁজখবর নিতে এসেছিলাম। এবং আজকে এই ট্রাইব্যুনালে এখনও পর্যন্ত আমরা যে সামারি পেয়েছি মামলা এবং বিচার কার্যক্রমের, তা হলো যে ফরমার চার্জ দাখিল করা হয়েছে 24টি, ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 6টি। আমি একটু বলছি, শেষ করি। বিচার চলমান আছে 21টিতে,
3টি মামলায় এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে। এই যে 3টি মামলায় রায় দেওয়া হয়েছে, সেই রায়গুলো এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। যে সরকার নির্বাচিত হয়েছেন, বিএনপি সরকারের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এবং আমরা দেখেছি যে এই যতগুলো মামলা এখানে চলমান রয়েছে, সবগুলো মামলাতে প্রায় 457 জন আসামি রয়েছেন। তাদের মধ্যে 161 জন তারা গ্রেপ্তার রয়েছেন, একজন খালাস পেয়েছেন, একজন মৃত্যুবরণ করেছেন, একজন আসামি জামিনে আছেন। এর বাইরে 293 জন আসামি তারা এখনো পর্যন্ত পলাতক আসামি। একটা বিচার কার্যক্রম চলছে। 457 জন আসামির মধ্যে 293 জন আসামি এখনো পর্যন্ত পলাতক রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই 293 জন আসামি সহ অন্য আরও যে মামলাগুলো সামনের দিনে হবে এবং যে ঘটনাগুলোতে এখনো মামলা হয় নাই, সে মামলাগুলোতে যারা আসামি হবেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুনগুলোকে মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে সেসব আসামিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে। এটাই সরকারের কাছে আমাদের দাবি। এবং আমরা বারংবার আমাদের যারা ছাত্ররা ছিলাম আন্দোলনের সম্মুখভাগে, যারা আমরা জনতার দায়িত্ব সাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি, আমাদের উপর প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা এবং বিচারকে কার্যকর করা, এবং সেটা বিচার যে দৃশ্যমান হয়ে উঠল, শাস্তি যে কার্যকর হলো, সেটা দেখাটা আমাদের জন্য এবং আমাদের যারা শহীদ ভাইরা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য সবথেকে প্রধানতম কর্তব্য। এই কারণে আমরা বিএনপি সরকারের কাছে, সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না আসে, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়। বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এবং কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সে রায়গুলো যেন কার্যকর করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা যখন সংস্কারের ইস্যুগুলো দেখেছি, আপনারা দেখেছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একই সাথে দুটো নির্বাচন ছিল। একটা ছিল সংসদ সদস্যদের নির্বাচন, আর একটা ছিল গণভোটের নির্বাচন। এবং এবারের যে নির্বাচনের আপনারা যদি ধারাবাহিকতা খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল না, কিন্তু জাতির প্রয়োজনে গ্রান্ড নর্মের জায়গা থেকেই, সংবিধানের ভিতর থেকেই এবং সংবিধানের বাইরে থেকেও আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল ইস্যু এবং কোয়াজি কনস্টিটিউশনাল, সংবিধানের ভিতরে আসে না এরকম একটা পরিস্থিতিতে দেশ তো চলতে হবে, সেরকম জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেটা নিয়ে সেই শপথ গ্রহণ নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। যে গণভোটের জন্য যে আদেশ কার্যকর করার কথা বলা হলো, যে আদেশ জারি করা হলো, সে আদেশের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের কথা এবং জাতীয় সংসদের সদস্য যারা আছেন তাদের কথা কিন্তু একই গণভোটের আদেশের মধ্যে বলা আছে। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্য দিয়েই কিন্তু এবারে নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ, অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম কিন্তু তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল, সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হা এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁর পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে
শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন। বিএনপির ভোটের অনুপাত পার্সেন্টেজ, 11 দলের পার্সেন্টেজ, এনসিপির পার্সেন্টেজ, জামাতের পার্সেন্টেজ এবং গণভোটের যে পার্সেন্টেজ, এই হিসেবটা করলেই বের হয়ে আসে যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। গত 1.5 বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যগুলো চলছে, এর মধ্যে মূল আসামি কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। এই সমস্ত বিষয় নিয়ে কি আপনার কোনো আপত্তি আছে বা আপনার কি মনে হচ্ছে মানে বিচার কাজ নিয়ে কি কোনো ধরনের আপত্তি আছে? আমরা দেখেছি যে যারা প্রধানতম আসামি যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা এই সময়টাতে আসলে শুধু হুকুমের আসামি না, শেখ হাসিনা নিজে উস্কানি দিয়েছে আন্দোলন, সে নিজে লিথাল ওয়েপন ব্যবহার করতে বলছে, ওবায়দুল কাদের গুলি করতে বলছে। এইসব অহরহ এভিডেন্স আপনাদের কাছেই আছে, সাংবাদিকদের কাছেই আছে, সকলের কাছে আছে। অথচ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সম্ভবপর হয় নাই। এই যে এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল, তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি। এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ সকলে চায় যে যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। একটা বিষয়, আজকের আপনার যে বক্তব্য, এটা কি আমরা এনসিপির বক্তব্য হিসেবে নিব নাকি ব্যক্তি আপনার? এক, দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের যেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা এবং জামাতের সদস্য শপথ নিলেন, এই শপথ নেওয়া না নেওয়ায় বিএনপির সাথে কোনোভাবে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা, মানে তারা কোনো আলোচনার চেষ্টা করেছিল কিনা? আর এখন বিএনপি যদি এই পথে না এগোয় তাহলে আপনারা তো ওই পরিষদের সদস্য এখন, সেই হিসাবে আপনাদের পরবর্তী কার্যক্রম কী হবে? আমি যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, আমি রংপুর 4 কাউনিয়া পীরগাছ আসনের সংসদ সদস্য, একই সাথে আমি বাংলাদেশের একজন নাগরিক। আপনি যে কোনোভাবেই আমার বক্তব্যকে আপনি রিড করতে পারেন। এবং এই যে মামলাগুলো এখানে হবে, সেই মামলাগুলোতে আমি 2টা মামলায় আমি সাক্ষী নিজেও। আপনারা যে কোনোভাবে আমার বক্তব্যকে আপনারা রিড করতে পারেন, যে কোনোভাবেই এটাকে কোট করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। বরং আসলে বিষয়টা যেটা, যে আমরা যে বিচারটা চাই, আমরা যে শাস্তিগুলো কার্যকর করতে চাই, এই যে মূল বক্তব্য, এই বক্তব্যটা শুধু আক্তার হোসেনের একার বক্তব্য নয়, এটা গোটা বাংলাদেশের বক্তব্য। সেই হিসেবেই আপনারা এই বক্তব্যটাকে আপনারা যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে পৌঁছানোর আপনারা দায়িত্বভার গ্রহণ করতে পারেন। আর শপথ গ্রহণ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে নানা পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যোগাযোগ আছে, কিন্তু সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত কনক্রিট জায়গায় না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকদের কাছে না, বরং আমরা একটা কনক্রিট জায়গায় পৌঁছানোর পরে আমরা প্রেস ব্রিফ করেই আপনাদেরকে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জানাবো। যদি বিএনপি এটা না মানে, আপনাদের কি দল হিসাবে বা আপনাদের বিরোধী দল হিসাবে আলাদাভাবে কোনো কিছু করার সুযোগ আছে? বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু গণভোটে হ্যাঁ জয় করতে পেরেছে। গণভোটে রায়ের উপরে